2025 সালে এসে 125 সেগমেন্টের স্টাইলিশ এবং ড্যাশিং লুকের একটা বাইকের কথা যদি বলি, যে বাইকের পারফরমেন্স এবং মাইলেজ, মেনটেনেন্স, ওভারঅল সবকিছু নিয়ে যদি বলি, তাহলে সবার আগে যেই বাইকটার কথা মাথায় আসবে সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 120R। তো হিরো এক্সট্রিম 120R এর একটা ফুল রিভিউ থাকবে আজকের ভিডিওতে। যারা হিরো এক্সট্রিম 120R কিনতে চাচ্ছেন বা কিনবেন, তাদের জন্য এই ভিডিওটা আশা করি খুবই হেল্পফুল হবে। তো এই ভিডিওতে আসলে আপনাদের জানানোর চেষ্টা করব যে এই সেগমেন্টে এই বাজেটের বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এটার যে পেইন্ট কোয়ালিটি এবং প্লাস্টিক কোয়ালিটি টু গুড। এটার পেইন্ট কোয়ালিটি যথেষ্ট ভালো, প্লাস্টিক কোয়ালিটি যথেষ্ট ভালো। আর হিরো ক্লেম করতেছে যে পেইন্টে যদি কোনো প্রবলেম হয়, কোনো ফেড হয়ে যায় বা আদার্স কোনো প্রবলেম দেখা দেয়, তাহলে এটা হিরোর আন্ডার ওয়ারেন্টিতে চলে যাবে। সো পেইন্ট কোয়ালিটি নিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এরপরে যদি আমি বাইকের হেডলাইটটা নিয়ে কথা বলি, হেডলাইটে ইউজ করা হয়েছে এলইডি, যার ফলে আপনি ভিজিবিলিটিটা খুব ভালো পাবেন, কনফিডেন্টটা ভালো পাবেন, সিটি হোক বা হাইওয়ে রাইড। তবে ফগ লাইট ইউজ করলে ডেফিনেটলি আপনি কনফিডেন্ট আরো বেশি পাবেন। আর বাইকের ইন্ডিকেটরগুলো এলইডি হওয়াতে খুব দূর থেকে ভালো ভিজিবিলিটি হবে, যার ফলে আপনি কনফিডেন্টলি রাইড করতে পারবেন। তো তারপর আসি সাসপেনশন। তো ফ্রন্ট সাসপেনশনটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে, আর এটা হচ্ছে 125 সেগমেন্টের সবচাইতে মোটা টেলিস্কোপিক সাসপেনশন। আর পিছনের সাসপেনশন হচ্ছে মনোশক সাসপেনশন। সাসপেনশনের ব্যালেন্স মোটামুটি টু গুড বলা যায়। আপনি ভাঙাচোরা রাস্তায় বা অফ রোডিং করার সময়ও দেখা গেছে মোটামুটি ভালো একটা ব্যাকআপ সাসপেনশনটা দিতে পারে। তো এই বাইকের টায়ারের কথা যদি বলি, তাহলে এই বাইকের ব্যাক টায়ারে ইউজ করা হয়েছে 120 সেকশনের টায়ার এবং ফ্রন্ট টায়ারে ইউজ করা হয়েছে 90 সেকশনের টায়ার, যার ফলে আপনি খুবই কনফিডেন্টলি রাইড করতে পারবেন, অফ রোড হোক বা অন রোড হোক। এই বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, তাহলে এটা ফ্রন্টে ইউজ করা হয়েছে ডিস্ক এবং এবিএস, আর পিছনে ইউজ করা হয়েছে ড্রাম। যদিও পিছনে ড্রামের পরিবর্তে ডিস্ক ইউজ করলে আই থিঙ্ক আপনার কনফিডেন্ট কয়েক গুণ ইনক্রিজ হতো। আর পিছনের ডিস্কটা ইউজ করলে হয়তো প্রাইসটা 5-7 হাজার টাকা বেশি হয়ে যেত। সেক্ষেত্রে এখন যেরকম বাইকটা হাইপ আছে যে প্রাইস রেঞ্জে, তখন হয়তো এই হাইপটা থাকতো না। তবে ডিস্ক, ড্রাম এবং এবিএস এর কম্বিনেশনে অবশ্যই ভালো একটা ব্রেকিং আপনি এই বাইকটা থেকে পাবেন, যা আপনাকে কনফিডেন্টলি রাইড করতে হেল্প করবে। তো নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের পারফরমেন্স। তো এই বাইকটা রাইড করার সময় আপনার কোনোভাবেই মনে হবে না আপনার 120 সেগমেন্টের একটা বাইক রাইড করতেছেন। কোনোভাবেই এটা আপনাকে ওইরকম কোনো ফিল দিবে না যে আপনি 120 সেগমেন্টের বাইক রাইড করতেছেন, কারণ এটার ইনিশিয়াল পাওয়ারটা ভাই নেক্সট লেভেলের। 125 সেগমেন্টের যতগুলো বাইক রয়েছে সবকলা বাইক থেকে এটার ইনিশিয়াল পাওয়ারটা অবশ্যই অনেক ভালো, যার ফলে আপনি কখনো মনে হবে না যে আপনি 125 সেগমেন্টের একটা বাইক রাইড করতেছেন। আর এই বাইকের যদি হিটিং ইস্যুর কথা আমি বলি, তাহলে টানা 60 থেকে 70 কিলো রাইডের পরেও তেমন আহামরি একটা হিটিং ইস্যু আসলে ফেস করা যায় না। তো এটা অবশ্যই একটা ভালো দিক। আর এই বাইকের সিটের থেকে হ্যান্ডেল বার পজিশনটা কাছে হওয়ার কারণে আপনি সিটিতে খুব সহজেই টার্নিং করতে পারবেন এবং চিপাচুপা রাস্তা দিয়ে খুব সহজেই কাট করে বের হয়ে যেতে পারবেন। এই বাইকটার এখন আমি একটা 0 to 100 টেস্ট দিব। এটা দেখানোর চেষ্টা করব যে এটা আসলে কত দ্রুত আসলে 0 to 100 ক্যাচ করতে পারে। তাহলে চলুন একটা 0 to 100 মেরে দিই আপনাদেরকে নিয়ে। রেডি, 1 2 3। আসলে রাস্তা শেষ, আমি এখান থেকে ইউটার্ন নিই, ইউটার্ন নিয়ে আরেকবার ট্রাই করি। 100 টাচ করতে পারি নাই, বাট রেডি, 1 2 3। ও নাইস, যেহেতু এই বাইকটা 125 সেগমেন্টের একটা বাইক, সো 0 to 100 আসলে ম্যাটার করে না, আপনার টোটাল রেসপন্স কেমন এবং আসলে পাওয়ারটা কেমন এটা হচ্ছে ডিপেন্ড করে। সো ভাই পাওয়ার যথেষ্ট পরিমাণের ভালো, আপনারা তো দেখতেই পারলেন।
তো বাইকটা যখন 8,000-9,000 RPM এর উপরে রান করা হয়, মানে 70 থেকে 80-র উপরে রান করা হয়, তখন হালকা একটু ভাইব্রেশন ফিল করা যায়। সেটা হচ্ছে ফুটে এবং হ্যান্ডেলবারে। এটা আসলে আহামরিও ভাইব্রেশন না, সো এটা আহামরি কোনো একটা প্রবলেম না। তো তারপর আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাইকের মেনটেনেন্স কস্ট এবং মাইলেজ। তো মাইলেজের কথা যদি বলি তাহলে সবার আগেই বলে রাখি, এটা কিন্তু একটা এফআই টেকনোলজির বাইক। এটাতে এফআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে। 125 সেগমেন্টের এটাই ফার্স্ট বাইক যেটাতে এফআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এফআই টেকনোলজি ব্যবহার করার ফলে অবশ্যই আপনি এটা থেকে একটা ভালো মাইলেজ আশা করতে পারেন। আমি হচ্ছে এটাতে সিটি রাইডের ক্ষেত্রে মোটামুটি 59 মাইলেজ পেয়েছি, যেহেতু বাইকটা মাত্র 3,000 কিলো রান হয়েছে। এখনও ইঞ্জিনটা অতটা ফ্রি না, আশা করা যায় 5 থেকে 7,000 কিলো পরে আরেকটু বেটার মাইলেজ আশা করা যায়। তো এটা ধরে রাখতে পারেন যে 60-র আশেপাশে মাইলেজ তো ডেফিনেটলি পাবেন। আর যদি মেনটেনেন্স কস্টের কথা বলি তাহলে এটার মেনটেনেন্স কস্ট আহামরি এত একটা বেশি না। আদার্স যে 125 সেগমেন্টের বাইকগুলো আছে মেনটেনেন্স কস্ট অ্যাভারেজ ওইগুলোর মতোই। আর এটার প্রত্যেকটা স্পেয়ার পার্টস অবশ্যই আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো চলুন আমরা এই বাইকটার ইউজার থেকে একটা ইউজার রিভিউ নিয়ে নিই। তো ভাই, এই বাইকটা তো আপনি অলমোস্ট 3,000 কিলো রান করছেন, তাই না? তো এই 3,000 কিলোর ভিতরে আপনি কি কি ভালো দিক এবং কি কি খারাপ দিক ফেস করছেন যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, এই 3,000 কিলোর মধ্যে ভালো দিকের কথা যদি আমি বলি, ভালো দিক হচ্ছে যে বাইকের যে মাইলেজটা অনেক ভালো। দেন হচ্ছে বা বাইকের পারফরমেন্স, যদি আমি সিটির কথা বলি, সিটিতে তো টর্কের দরকার পড়ে কিছুটা। সো টর্ক সিটি হোক বা হাইওয়ে হোক, সব জায়গাতেই তার পারফরমেন্স অনেক ভালো, টর্কটা অনেক ভালো। আমি যদি বা 70 বা 80-তে কোনো বাস ক্রস করতে চাই সেটা আমি ইজিলি করতে পারি, সেটা আমার জন্য কোনো বিষয় হয় না। সিটির মধ্যে দেখা যাচ্ছে যে তার টার্নিং রেডিয়াস কম হওয়ার কারণে বাইকটা অনেক চিপাচাপা দিয়ে বের হয়ে যাওয়া যায় বাইকটা নিয়ে। সো ওভারঅল বাইকটার খারাপ দিক যদি বলতে হয়, খারাপ দিক হচ্ছে যে বাইকটা নিয়ে মানুষের আগ্রহ। সো বাইকটা নিয়ে আগ্রহ, হ্যাঁ। এটা কিভাবে খারাপ দিক হতে পারে? এটা খারাপ দিক হচ্ছে যে আপনার যদি কোনো ইমার্জেন্সি থাকে সেই ক্ষেত্রে তো আপনি তাড়াতাড়ি যেতে পারবেন না। দেখা যাচ্ছে লোকালয় আছে, এরকম জায়গা দিয়ে যদি আপনি পাস করেন তো সেই ক্ষেত্রে মানুষ আপনাকে দাঁড়া করাবে, জিজ্ঞেস করবে কি অবস্থা হচ্ছে, সেটা হচ্ছে বিষয়টা আর কি। মানে এখন পর্যন্ত 3,000-এর ভিতরে আপনি বাইকটার কোনো খারাপ সাইড খুঁজে পাননি না, যেটা আপনার কাছে একটা বাজে এক্সপেরিয়েন্স হিসেবে মনে হয়েছে? জি। আচ্ছা, তাহলে এখন এত মার্কেটে বাইক থাকতে আপনি এই বাইকটা কেন চুজ করছেন? আচ্ছা, এই বাইকটা ওই যে বললাম, আমার এটা বাইকটা লঞ্চ হওয়ার আগে টেস্ট রাইডের ব্যবস্থা করা হয়েছিল। তো তখন আমি বাইকটা টেস্ট রাইড দিয়ে আমার কাছে ভালো লেগেছে বাইকটা, টর্ক বা ওভারঅল লুক সব কিছু মিলে বাইকটা আমার কাছে ভালো লেগেছে। আর হচ্ছে যে তাদের হিরোর মেনটেন্যান্স কস্টটা একটু কম তুলনামূলক। তারপরে হচ্ছে যে তাদের ইঞ্জিন ওয়ারেন্টির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5 বছরের দেওয়া, যেটা আমি আর অন্য কোনো ব্র্যান্ডে পাইনি বাংলাদেশে। 5 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এবং 70,000 কিলোমিটার পর্যন্ত, জি, যেটা আগে আসে। জি। সো ওভারঅল সব দিক চিন্তা করে যেহেতু বাজেট ফ্রেন্ডলি একটা বিষয়, সেই ক্ষেত্রে আর কি এক্সট্রিম 125 বারটা নেওয়া। আচ্ছা, তো যারা নতুন এই বাইকটা নিতে চাচ্ছে এখন বা নিতে আগ্রহী, তাদের আপনি কি মেসেজ দিতে চান? তাদের মেসেজ হচ্ছে যে জাস্ট গো ফর ইট, তাদের জন্য আর কোনো মেসেজ নেই, নিয়ে নেক। আপনি যদি চিন্তা করেন যে হিরো এক্সট্রিম 125 আর নেবেন তাহলে এক কথা নিয়ে নিতে পারেন, আর চিন্তা আপনার কিছু নাই, এই তো? জি, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো কাদের জন্য আসলে এই বাইকটা নেওয়া ঠিক হবে? যারা আসলে মোটামুটি একটা বাজেটের ভিতরে আপনাকে পাওয়ার ডেলিভারি ভালো দিবে, মাইলেজ ভালো চাচ্ছেন, লুকিং ভালো চাচ্ছেন, তাদের জন্য এক কথায় হিরো এক্সট্রিম 125 আর বাইকটা বেস্ট হবে। তো আপনি যদি আপনার বাজেট থাকে 1,60,000 থেকে 70, তাহলে আশেপাশে আমার মনে হয় না এটার থেকে ভালো কোনো অপশন আপনি পাবেন। সো আপনি এটা ইজিলি নিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওতে কোনো ইনফরমেশন মিস হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যে সব কিছু জানি এমন কিছু না, তাহলে আমি অবশ্যই আপনাদের থেকে জানার চেষ্টা করব এবং আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।